প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণী বিকল্প শক্তির উৎস যে চ্যাপ্টারটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে, সেটা নিয়ে আলোচনা করব। আমি রাষ্ট্রবিজ্ঞানের ওই চ্যাপ্টারটি নিয়ে আরেকটা ক্লাস করেছি। সেখানে আমরা দেখেছি যে আমেরিকাকে প্রত্যাহ্বান জানাবার মতো ক্ষমতা বা শক্তি তিনটা রয়েছে। একটা হলো ইউরোপীয় সংঘ, একটা আসিয়ান গোষ্ঠী এবং আরেকটা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা চীন। সেটা ইউরোপীয় সংঘ গঠন হয় 1992 সালে, আসিয়ান গোষ্ঠী গঠন হয় 1967-তে এবং চীন আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বিশ্বের রাজনৈতিক বিশেষজ্ঞরা অনুমান করছেন যে অদূর ভবিষ্যতে আমেরিকাকে প্রত্যাহ্বান জানাতে পারে এই তিনটা শক্তি, এবং তাদের অনুমান ভবিষ্যতে এই তিনটা শক্তি আমেরিকার বিরুদ্ধে যেতে পারে বা প্রত্যাহ্বান জানাতে পারে। ইউরোপীয় সংঘ, আমাদের এখনকার যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইউরোপীয় সংঘ অর্থনৈতিক সংস্থার পরিবর্তে রাজনৈতিক সংস্থায় আত্মপ্রকাশ করেছে, সে ব্যাপারে আলোচনা। আমরা প্রথমেই বলবো 1992 সালে ইউরোপীয় সংঘ গঠন হয় এবং এই সংঘ গঠন হওয়ার পর থেকে ইউরোপের রাষ্ট্রগুলো নিয়ে তারা একত্রীকরণ এবং ইউরোপের রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন করা কীভাবে যায় সে ব্যাপারে তারা কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তারা রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। এই সংস্থাটা, এই ইউনিয়নটা, ইউরোপীয় ইউনিয়নটা বা ইউরোপীয় সংঘটা, যারা নিজস্ব তাদের আলাদা যেটা ইউরোপীয় সংঘের জাতি রাষ্ট্র হিসাবে বেশি কার্যকর হয়ে উঠেছে। অর্থনৈতিক ক্ষেত্রে তারা রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে তারা বেশি কার্যকর হয়ে উঠেছে। ইউরোপীয় সংঘে যদিও চেষ্টা করেছে নিজস্ব একটা সংবিধান রচনা করার, কিন্তু দেখা গেল যে তারা নিজস্ব সংবিধান রচনা করতে ব্যর্থ হয়েছে, পারেনি নিজস্ব সংবিধান রচনা করতে। তবু তাদের নিজস্ব পতাকা রয়েছে, তাদের জাতীয় সঙ্গীত রয়েছে এবং প্রতিষ্ঠা দিবসও তারা পালন করে। তাদের একটা নিজস্ব মুদ্রা রয়েছে, যে মুদ্রাটাকে বলা হয়ে থাকে ইউরো, এবং এই মুদ্রা ইউরোপীয় সংঘে রয়েছে। বলা হচ্ছে যে অদূর ভবিষ্যতে সেটা মার্কিন ডলারের অশনি সংকেত হতে পারে। ইউরোপীয় সংঘের যে ইউরো যে মুদ্রাটা, সেটা মার্কিন ডলারের অশনি সংকেত অবশ্যই ভবিষ্যতে হয়ে যেতে পারে। অন্যান্য যে জাতি রাষ্ট্রের সাথে সম্পর্কের আদান প্রদানের ব্যাপারেও এটার একটা তাদের নিজস্ব বিদেশ নীতি রয়েছে এবং সেই বিদেশ নীতি বা সুরক্ষা নীতি মেনে তারা চলে। ইউরোপীয় সংঘের নিজস্ব একটা বিদেশ নীতি পর্যন্ত রয়েছে, যে বিদেশ নীতিগুলো মেনটেন করে ইউরোপীয় সংঘের যে রাষ্ট্রগুলো রয়েছে, যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, তারা সেটা চলছে। ইউরোপীয় সংঘের কূটনৈতিক প্রভাবও বিরাট আকারে রয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স, যে দুটা স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে। সেই ব্রিটেন এবং ফ্রান্স দেখা যাচ্ছে যে সেটা ইউরোপীয় সংঘেরই সদস্য। অর্থাৎ রাষ্ট্রসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা হলো, সেটা হলো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, এবং এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে যে দুটা সদস্য রাষ্ট্র রয়েছে, সেটা হলো ব্রিটেন এবং ফ্রান্স ইউরোপীয় সংঘেরই সদস্য, এবং অনেকজন অস্থায়ী সদস্য ইউরোপীয় সংঘের রয়েছে যারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রয়েছে। ইউরোপীয়
সংঘের অনেকজন সদস্য রয়েছেন যারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে রয়েছে। আর ব্রিটেন এবং ফ্রান্স ইউরোপীয় সংঘের যে দুইটা সদস্য তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আর তোমরা জানো যে ছাত্রছাত্রীরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রাষ্ট্রসংঘের, এবং এই পরিষদের স্থায়ী সদস্য যারা রয়েছে তাদের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো ক্ষমতা মানে একটা রাষ্ট্র যদি কোনো সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করে, অবজেকশন দেয়, তাহলে কোনো সিদ্ধান্ত কার্যকর হয় না। এবং এটা একমাত্র রয়েছে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। ইউরোপীয় সংঘের স্থায়ী সদস্য যে রাষ্ট্র রয়েছে, যে 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে নিরাপত্তা পরিষদের, সেই 5টা স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ইউরোপীয় সংঘের 2টা রাষ্ট্র রয়েছে, ব্রিটেন এবং ফ্রান্স। এবং ইউরোপীয় সংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নীতিকে তারা প্রভাবিত করতে সমর্থ হয়েছে। ইউরোপীয় সংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো নীতিকে তারা প্রভাবিত করছে, এবং তাদের যে সেনাবাহিনী সেটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, এবং তারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী অর্থব্যবস্থার অধিকারী। ইউরোপীয় সংঘ হলো বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী অর্থব্যবস্থার অধিকারী। তাহলে আমরা এখানে বুঝলাম যে ইউরোপীয় সংঘ কিভাবে একটা অর্থনৈতিক সংস্থা থেকে রাজনৈতিক সংস্থা কিভাবে আত্মপ্রকাশ করেছে, এগুলো ব্যাপারে আমরা আলোচনা করলাম। আরেকটা প্রশ্ন যদি আমরা আলোচনা করি যে ইউরোপীয় সংঘের ক্ষমতা কিভাবে সীমিত হচ্ছে বর্তমানে, সেই ক্ষমতার সীমিত কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা। ইউরোপীয় সংঘের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য রয়েছে। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে প্রচুর পরিমাণে মতানৈক্য পরিলক্ষিত করা যায়। যে সদস্য রাষ্ট্রগুলো ইউরোপীয় সংঘ, তাদের মধ্যে মতানৈক্য যথেষ্ট পরিমাণে রয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ইউরোপীয় সংঘ তাদের নিজস্ব একটা সংবিধান গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, পারেনি। এখন পর্যন্ত নিজস্ব একটা সংবিধান তারা রচনা করতে পারেনি। এবং তাদের যে মুদ্রা ব্যবস্থা যেটা রয়েছে সেটা সব রাষ্ট্রগুলোতে গ্রহণ করে না। আমেরিকার মুদ্রা যেটা রয়েছে ডলার, সেটা সমস্ত বিশ্ব গ্রহণ করছে, কিন্তু ইউরোপীয় সংঘের যে মুদ্রা যেটা ইউরো যেটা সেটা বিশ্বের সব দেশ কিন্তু গ্রহণ করছে না। শুধু বিশ্বের দেশগুলোর কথা ছেড়ে দাও, তাদের ইউরোপীয় সংঘের যে সদস্য রাষ্ট্রগুলো পর্যন্ত রয়েছে তারা পর্যন্ত সেটা একটা মুদ্রা গ্রহণ করছে না। অর্থাৎ ইউরোপীয় সংঘের যে কমন যে মুদ্রা রয়েছে ইউরো, সেটা বিশ্বের আমেরিকার ডলার কিন্তু বিশ্বের সব দেশ গ্রহণ করছে, কিন্তু ইউরোপীয় সংঘের যে ইউরো যেটা রয়েছে, মুদ্রা যেটা রয়েছে, সেটা তাদের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলো পর্যন্ত গ্রহণ করছে না। তারা নিজেরা নিজেদের মধ্যেই সেটা গ্রহণ করছে না। আবার গ্রেট ব্রিটেন বা ব্রিটিশ যেটা রয়েছে, ব্রিটেন যেটা রয়েছে, সেটা তারা ইউরোপীয় সংঘের সদস্য হিসাবে মানতে পর্যন্ত নারাজ। তারা নিজেরা পর্যন্ত ইউরোপীয় সংঘের সদস্য হিসাবে মানেই না। তাহলে আমরা কি পেলাম? ইউরোপীয় সংঘের যেটা ডিমেরিটস বা সীমিতকারী যে অসঙ্গতিগুলো রয়েছে সেটার মধ্যে একটা হলো যে ইউরোপীয় সংঘ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে মতানৈক্য রয়েছে। আর একটা হলো তারা নিজস্ব কোনো সংবিধান এখন পর্যন্ত তারা রচনা করতে পারেনি। আর একটা হলো তাদের যে মুদ্রা যেটা ইউরো, তারা সদস্য রাষ্ট্রগুলো পর্যন্ত সেটা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলো পর্যন্ত ইউরো মুদ্রা যেটা সেটা পর্যন্ত তারা গ্রহণ করেনি। আর গ্রেট ব্রিটেন তো নিজেই অস্বীকার করছে, সে ইউরোপীয় সংঘের সদস্য হিসাবে সে নিজেই মানতে রাজি হচ্ছে না, সে অস্বীকার করছে। তাহলে দুটো প্রশ্ন আমাদের হয়ে গেল। একটা হলো যে ইউরোপীয় সংঘ কিভাবে অর্থনৈতিক সংস্থা থেকে রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে, আর আরেকটা হলো ইউরোপীয় সংঘের ক্ষমতার যে সীমিতকরণ, যেটা সীমিত হয়ে গেছে কিভাবে ক্ষমতাটা, সেটা।
আরেকটা প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা হলো যে ইউরোপীয় সংঘের প্রভাবের দুটা প্রধান ক্ষেত্রের বিষয়ে আলোচনা করো। একটা হলো আর্থিক ক্ষেত্র এবং আরেকটা হলো রাজনৈতিক ক্ষেত্র। আর্থিক ক্ষেত্রের মধ্যে দেখা যায় যে তারা অর্থনীতি যে অর্থনীতিটা রয়েছে ইউরোপীয় সংঘের যেটা অর্থনীতি সেটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ অর্থনীতি, সবচেয়ে ধনী অর্থব্যবস্থার অধিকারী হলো ইউরোপীয় সংঘ। সবচেয়ে বেশি অর্থব্যবস্থার অধিকারী, সবচেয়ে বেশি ধনী কিন্তু ইউরোপীয় সংঘ, আমেরিকার থেকেও ধনী। তাদের অর্থব্যবস্থাটা সমস্ত বিশ্ব থেকে ধনী, যেন আমেরিকার থেকেও তারা তাদের অর্থব্যবস্থাটা উন্নত ধনী। এবং তার অর্থনীতি এশিয়া এবং চীনকে পর্যন্ত প্রভাবিত করছে। ইউরোপীয় সংঘের যে অর্থনীতি সেটা এশিয়া এবং চীনকে পর্যন্ত প্রভাবিত করছে। এবং তারা আমেরিকার চেয়ে 3 গুণ অধিক অধিক ধনী। তাদের যে অর্থব্যবস্থাটা আমেরিকার চাইতেও 3 গুণ বেশি। ইউরোপীয় সংঘের অর্থব্যবস্থাটা আমেরিকার চাইতেও 3 গুণ অধিক, 3 গুণ বেশি হলো তার। আর এটা হলো রাজনৈতিক ক্ষেত্র। রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি যে ইউরোপীয় সংঘ সবসময় তাদের মধ্যে নিজস্ব একটা পতাকা রয়েছে, নিজস্ব একটা তারা সেই এস্টাবলিশমেন্ট ডে বা প্রতিষ্ঠা দিবস তারা পালন করছে। তাদের জাতীয় সঙ্গীত পর্যন্ত রয়েছে, যেগুলো ইউরোপীয় সংঘ তাদের নিজস্ব একটা জাতীয় সঙ্গীত রয়েছে, যদিও তাদের নিজস্ব কোনো আলাদা সংবিধান নেই। কিন্তু রাজনৈতিক দিক দিয়েও তারা অনেকটা এগিয়ে গেছে। ইউরোপীয় সংঘটা রাজনৈতিক ক্ষেত্রেও অনেকটা এগিয়ে গেছে। সামরিক ক্ষেত্রে যদি আমরা বলি যে ইউরোপীয় সংঘের সামরিক বাহিনী দ্বিতীয় বৃহত্তম। আমেরিকার পরেই যদি সামরিক বাহিনীকে ধরা হয় তাহলে তারা হলো দ্বিতীয় বৃহত্তম। অর্থের দিক দিয়ে প্রথম, অর্থের দিক দিয়ে প্রথম হলো আমেরিকার থেকেও এগিয়ে রয়েছে ইউরোপীয় সংঘ। সামরিক দিক দিয়ে দ্বিতীয় রয়েছে। প্রথমে যদি আমেরিকা ধরি আমরা তাহলে দ্বিতীয় হবে ইউরোপীয় সংঘ। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা ইউরোপীয় সংঘের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম। এবার যদি আমরা আসিয়ান গোষ্ঠী নিয়ে আলোচনা করি ছাত্রছাত্রীরা, আসিয়ান যে সংস্থাটা সেটা দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে গঠন হয়েছে 1967 সালে ব্যাংকক ঘোষণাপত্র স্বাক্ষর করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই 5টা রাষ্ট্র একত্রিত হয়ে তারা আসিয়ান একটা সম্প্রদায় বা আসিয়ান একটা সংস্থা তারা গঠন করে। যে সংস্থার উদ্দেশ্য হলো এশিয়ার রাষ্ট্রগুলোর, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন করা, তাদের বাজার অর্থনীতি অনেকটা চাঙ্গা করে তোলা এবং তাদের মধ্যে যত রকমের সুবিধা রয়েছে সেগুলো আদান প্রদান করা। এই উদ্দেশ্য নিয়ে 1967 সালে সেটা গঠন হয় আসিয়ান গোষ্ঠী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর ব্যাংকক ঘোষণাপত্র স্বাক্ষর করে। এবং এই সংস্থাও ইউরোপীয় সংস্থার মতোই অনেকটা প্রভাবশালী সংস্থা। সবসময় এশিয়ার রাষ্ট্রগুলোর উন্নয়ন তারা চায়। আর্থিক দিক দিয়ে কীভাবে এশিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সামরিক দিক দিয়ে কীভাবে এশিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পরবর্তী ক্লাসে আসিয়ান গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে এবং আমার কাজগুলো তোমরা অনুসরণ করবে, বারবার সেটা শুনবে। যদি শুনো তাহলে হয়তো তোমাদের উপকারে আসবে। আজ এই পর্যন্তই। যতক্ষণ তোমরা ভালো থাকো, তোমাদের পড়াশোনা আরও উন্নত হোক, আরও তোমরা এগিয়ে যাও, তোমাদের রেজাল্ট আরও ভালো হোক। যারা ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যারা হায়ার সেকেন্ডারিতে পড়ছো, সেকেন্ডারি যারা পড়ছো, তারা যদি আমার এই কাজগুলো অনুসরণ করো বা শুনো বা দেখো, বুঝো, নিজেরা নোট করবে, যেগুলো আমি বুঝাবো সেগুলো নোট করবে, তাহলে দেখবে তোমাদের উপকারে আসবে। সঙ্গে সঙ্গে কথাগুলো নোট করে নিও, তখন তোমাদের বুঝতে এবং শিখতে অনেকটা সুবিধা হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন, পার্টিকুলার ওই সাবজেক্টের টিচার রয়েছেন,
তারা অবশ্যই সেটা ক্লাসে পড়াচ্ছেন, ক্লাসে বুঝাবেন। তবু এক্সট্রা হিসেবে তোমাদের আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের জীবন, তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করে আজ এই পর্যন্তই। জয় হিন্দ।